ফিটাল মেডিসিনটা অ্যাকচুয়ালি কি? ফিটাল মেডিসিন হচ্ছে অবস্টেট্রিক্স এন্ড গাইনোকোলজির একটা সাবস্পেশালিটি। যে কোনো মা যারা প্রেগনেন্ট হন তারা কি আপনাদের কাছে আসতে পারে? প্রতি 100 জন প্রেগনেন্ট মহিলার ক্ষেত্রে 90টা বাচ্চাই হয়তো সুস্থ থাকবে। ডক্টর গোস্বামী, আমরা জেনারেলি দেখেছি যারা হাই রিস্ক প্রেগনেন্সি তারাই জেনারেলি ফিটাল মেডিসিন স্পেশালিস্টের কাছে এসে থাকে। প্রতিটা প্রেগনেন্সি আমাদের কাছে প্রিমিয়াম। প্রতিটা বাচ্চাই তাদের বাবা মার কাছে অতীব গুরুত্বপূর্ণ। সঠিকভাবে গর্ভস্থ ভ্রূণের স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নিলে ভবিষ্যতের লাইফটা অনেকটাই স্মুথ হতে পারে। নমস্কার, স্বাগত জানাই আপনাদের সবাইকে আজ ডাক্তারবাবু ইউটিউব চ্যানেলে। আজকে আমাদের সাথে বিশিষ্ট চিকিৎসক ডক্টর প্রদীপ কুমার গোস্বামী আছেন। ডক্টর গোস্বামী দীর্ঘদিন ধরে ফিটাল মেডিসিনের উপরে কাজ করছেন। প্রায় 30 বছর ধরে উনি ফিটাল মেডিসিন নিয়ে কাজ করে এসেছেন। উনি কলকাতা থেকে MBBS, তারপরে DGO করেন, তারপরে সুদূর ইউনাইটেড কিংডমে যান, লন্ডন থেকে FRCOG করেন। তারপরে উনি ফিটাল মেডিসিন নিয়ে বেশ কিছুদিন পড়াশোনা করে থাকেন লন্ডন থেকে। তারপরে উনি দেশে ফেরেন এবং কলকাতায় এসে ফিটাল মেডিসিন নিয়ে কাজ শুরু করেন। তো ডক্টর গোস্বামী, আপনি তো ফিটাল মেডিসিন নিয়ে অনেকদিন ধরে কাজ করছেন, প্রায় 30 বছর হয়ে গেল। ফিটাল মেডিসিনটা অ্যাকচুয়ালি কি, কখন প্রয়োজন হয়? আমরা জানি যে মেডিসিনের বিভিন্ন সাবস্পেশালিটি বা ভাগ আছে, যেমন ধরুন মেডিসিন, সার্জারি, আবার মেডিসিনের মধ্যে নেফ্রোলজি, নিউরোলজি, এরকম কার্ডিওলজি, এরকম বিভিন্ন ভাগ। ফিটাল মেডিসিন হচ্ছে অবস্টেট্রিক্স এন্ড গাইনোকোলজির একটা সাবস্পেশালিটি এবং এখানে প্রেগনেন্সি সংক্রান্ত গর্ভস্থ ভ্রূণের স্বাস্থ্য পরীক্ষার যে বিজ্ঞান, সেটাকেই বলা হয় ফিটাল মেডিসিন। আমরা জানি যে যখন কোনো প্রেগনেন্সি আসে, সেই প্রেগনেন্সিটা বাচ্চাটা সুস্থ আছে কিনা মায়ের গর্ভের মধ্যে, সেটা প্রত্যেকেরই কাছে ইম্পর্টেন্ট। বাবা মারা আগ্রহী থাকেন এবং জন্মের পরে সেই বাচ্চাটা যে একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করবে, এটাই আশা, এটাই কাম। বিজ্ঞান আমাদের সেই ক্ষমতাটুকু দিয়েছে যে গর্ভস্থ ভ্রূণের মায়ের গর্ভে থাকাকালীনই বাচ্চাটা শরীর, স্বাস্থ্য সবকিছু ঠিক আছে কিনা সেটা পরীক্ষা করা সম্ভব এবং এর যে বিজ্ঞান, এটাকেই বলা হয় ফিটাল মেডিসিন। যে কোনো মা যারা প্রেগনেন্ট হন তারা কি আপনাদের কাছে আসতে পারে? নিশ্চয়ই। দেখা গেছে যে প্রতি 100 জন প্রেগনেন্ট মহিলার ক্ষেত্রে 90টা বাচ্চাই হয়তো সুস্থ থাকবে, কিন্তু আপ টু 6, 7, 8, 9, 10, 10 আপ টু 10 জনের মধ্যে যে বাচ্চাদের গর্ভস্থ ভ্রূণের সমস্যা হতে পারে। নাও আজকালকার দিনে প্রায় সবাইরই একাত্রা করেই বাচ্চা হয়। সেই অ্যাসপেক্টে প্রতিটি বাচ্চাই গুরুত্বপূর্ণ এবং প্রতিটি বাচ্চারই গর্ভস্থ ভ্রূণের স্বাস্থ্য পরীক্ষা অত্যন্ত জরুরি। সেই অ্যাসপেক্টে ডেফিনেটলি আপনার যে কোয়েশ্চেনটা করলেন, এটা উত্তর সদর্থকে আমি দেবো। প্রতি প্রেগনেন্সি ক্ষেত্রেই কিন্তু গর্ভস্থ ভ্রূণের স্বাস্থ্য পরীক্ষা করা উচিত এবং সেটা যদি সঠিকভাবে করতে হয়, সেটা কিন্তু ফিটাল মেডিসিন বিশেষজ্ঞদের মাধ্যমেই সম্ভব। ডক্টর গোস্বামী, আমরা জেনারেলি দেখেছি যারা হাই রিস্ক প্রেগনেন্সি তারাই জেনারেলি ফিটাল মেডিসিন স্পেশালিস্টের কাছে এসে থাকে। এটা কি ঠিক? প্রতিটা বাচ্চাই তাদের বাবা মার কাছে অতীব গুরুত্বপূর্ণ। সেই অর্থে প্রতিটা প্রেগনেন্সি আমাদের কাছে প্রিমিয়াম। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু প্রেগনেন্সিকে আমরা হাই রিস্ক প্রেগনেন্সি হিসেবে ক্লাসিফাই করি। যেমন ধরুন, এই ক্লাসিফিকেশনটা হয় ইস্যুস ইন দ্য প্রিভিয়াস প্রেগনেন্সি, মানে আগের প্রেগনেন্সিতে কোনো সমস্যা হয়েছে, বাচ্চা মারা গেছে, বাচ্চার জন্মগত ত্রুটি ছিল যার ফলে সে সার্ভাইভ করেনি, বাঁচেনি। এছাড়া এরপরে ইন্ডেক্স প্রেগনেন্সি, মানে যে প্রেগনেন্সিটা চলছে সেই প্রেগনেন্সিতে কিছু সমস্যা ধরা পড়েছে, যেমন ধরুন মায়ের ব্লাড প্রেশার ধরা পড়েছে বা মায়ের কোনো প্রি এক্সিস্টিং অসুখ আছে, ডায়াবেটিস, হার্টের অসুখ, এপিলেপসি, এই সমস্ত। তো এই প্রেগনেন্সি গুলোকে আমরা হাই রিস্ক প্রেগনেন্সি হিসেবে ক্লাসিফাই করি। এরপরে যদি কোনো ফ্যামিলিয়াল হিস্ট্রি থাকে, কোনো ফ্যামিলিতে কোনো জিনগত সমস্যার হিস্ট্রি থাকে, যেমন ধরুন থ্যালাসেমিয়া বা এর থেকেও আরো বিভিন্ন ধরনের জেনেটিক প্রবলেম হিস্ট্রি থাকতে পারে, সেই প্রেগনেন্সি গুলোকে আমরা হাই রিস্ক প্রেগনেন্সি হিসেবে ক্লাসিফাই করি। আজকালকার দিনে প্রচুর IVF হয়, টেস্ট টিউব বেবি হয়। তো এই ধরনের যে বাচ্চাগুলো মানে প্রেগনেন্সি হয়, IVF, IUI বা ফার্টিলিটি ট্রিটমেন্টের সাহায্যে যে বাচ্চাগুলো আসে,
সেই বাচ্চাগুলো কিন্তু অ্যাজ এ রুল হাই রিস্ক প্রেগনেন্সি হিসেবে ক্লাসিফাইড হয়ে থাকে। সুতরাং যারা হাই রিস্ক প্রেগনেন্সি তাদের কাছে ফিটাল মেডিসিনের পরীক্ষা অতীব গুরুত্বপূর্ণ। বাট আমার যেটা মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে, যেখানে 2025 সালে আমরা আছি, প্রতিটা বাচ্চাই প্রতিটা প্রেগনেন্সিরই কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট এবং একইভাবে সমান গুরুত্বপূর্ণ। সেই অর্থে ফিটাল মেডিসিনের সার্ভিস যদি অ্যাভেলেবল থাকে তাহলে প্রতিটা প্রেগনেন্সিতেই কিন্তু একবার বা দুবার ফিটাল মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াটা বাঞ্ছনীয়। আর হাই রিস্ক প্রেগনেন্সিতে ডেফিনেটলি এক বা একাধিকবার ফিটাল মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ নিতে হতে পারে। তার মানে আপনি বলতে চাইছেন যে ধরুন 20 বছরে যদি কেউ একজন মা হন, ওনারও যেমন একটা ফিটাল মেডিসিনের থেকে যাওয়া উচিত, তেমনি একজন 45 বছর বা 40 বছরে যদি কেউ একজন মা হন, ডেফিনেটলি ওনারও যদি সুযোগ এবং সুবিধা থাকে তাহলে প্রেগনেন্সিতে কিন্তু ফিটাল মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ভ্রূণের স্বাস্থ্য পরীক্ষা অতীব জরুরি। আর ফিটাল মেডিসিনের সঙ্গে ম্যাটারনাল মেডিসিন বলে একটা কথা আছে, যেখানে প্রেগনেন্সি চলাকালীন মায়ের স্বাস্থ্যেরও পরীক্ষা হয়ে থাকে। সেই অর্থে ফিটাল এবং ম্যাটারনাল মেডিসিন যে সায়েন্সটা, এই সায়েন্সটা কিন্তু একটা সুস্থ মা এবং সুস্থ বাচ্চা জন্ম দিতে পারে। আমরা চাইলে কি করে থাকি, কোনো মা যখন এরকম একটা হাই রিস্ক বা আপনাদের কাছে আসে, সেক্ষেত্রে আমরা কি কি পরীক্ষা করে থাকি এবং কি হয় সেই পরীক্ষা? আমি যদি একটা কথায় উত্তরটা বলি, সেটা হচ্ছে ফিটাল মাস্টারেল চেক আপ। ঠিক আছে, নর্মালি প্রেগনেন্সিতে প্রথম 3 মাসের মাথায় বাচ্চার প্রথম স্বাস্থ্য পরীক্ষা হয়, যেটা আমরা বাচ্চার জেনেটিক্স স্ক্রিনিং বলে থাকি। ডাউন সিনড্রোম বলে একটা বিশেষ কন্ডিশন আছে এবং তার সঙ্গে অ্যাসোসিয়েটেড এডওয়ার্ডস এবং পাটাউ সিনড্রোম বলে আরো দুটো কন্ডিশন আছে। তো সেই জিনিসগুলো গর্ভস্থ ভ্রূণের মধ্যে আছে কি না আছে আমরা বিশেষ পরীক্ষার সাহায্যে বুঝতে পারি। এটা একটু আল্ট্রাসাউন্ড এবং ব্লাড টেস্টের সাহায্যে করা হয়, এনটি স্ক্যান এবং ডবল মার্কার টেস্ট। তো সেই অর্থে এটা হচ্ছে বাচ্চার প্রথম গর্ভস্থ ভ্রূণের স্বাস্থ্য পরীক্ষা। এটা 3 মাসের মাথায় করা হয় এবং অতীব গুরুত্বপূর্ণ। এরপরে 5 মাসের মাথায় গর্ভস্থ ভ্রূণের গঠনটা ঠিক হয়েছে কিনা সেটা আমরা দেখে থাকি, যেটা অ্যানাটমি বা অ্যানোমালি স্ক্যানের সাহায্যে করা হয়। এছাড়া প্রেগনেন্সিতে অপশনাল কিছু টেস্ট আছে, যেমন ধরুন ফিটাল ইকোকার্ডিওগ্রাফি বলে একটা জিনিস আছে, যেটা হাই রিস্ক প্রেগনেন্সিতে খুব গুরুত্বপূর্ণ। বাট এনি প্রেগনেন্সি ক্ষেত্রেই বাচ্চার হার্টটা সঠিক আছে কিনা জন্মের আগেই জেনে নেওয়াটা বাঞ্ছনীয়। আর এর বাইরে মোটামুটি 8 মাসের মাথায় বাচ্চার গ্রোথ ঠিকঠাক হচ্ছে কিনা, বাচ্চার জলের পরিমাণ ঠিক আছে কিনা, বাচ্চা মায়ের থেকে সঠিকভাবে রক্ত পাচ্ছে কিনা, এগুলো দেখার জন্য ফিটাল ওয়েলবিং অ্যাসেসমেন্ট বা গ্রোথ স্ক্যান যেটাকে বলা হয় অ্যালং উইথ ড্রপলার স্টাডি, এটা করে নেওয়াটা উচিত। হাই রিস্ক প্রেগনেন্সিতে এই মেন 3টে স্ক্যানের বাইরেও এক বা একাধিকবার দেখতে হতে পারে, ডিপেন্ডিং যে প্রেগনেন্সিটা কেমন চলছে, কোনো কমপ্লিকেশনস ডেভেলপ হয়েছে কিনা, বাচ্চার কোনো অ্যাডিশনাল রিস্ক আছে কিনা, মায়ের ক্ষেত্রে কোনো অ্যাডিশনাল রিস্ক আছে কিনা, এগুলো আমরা দেখে নিতে পারি। তো স্যার আপনি যে বললেন 3টে যে ডাউন সিনড্রোম, তো ডাউন সিনড্রোমটা কি স্যার? মানে ডাউন সিনড্রোম হচ্ছে আমাদের প্রতিটা কোষের মধ্যে 23 জোড়া ব্যাটারির মতন জিনিস থাকে, যেগুলোকে আমরা ক্রোমোজোমস বলে থাকি। ক্রোমোজোমস এর অংশ হচ্ছে জিন, আর জিনগুলোর ডিএনএ বলে একটা কেমিক্যাল পদার্থ দিয়ে তৈরি হয়। নাও এগুলো বাইরে থেকে দেখা যায় না, খালি চোখেও দেখা যায় না, আল্ট্রাসাউন্ডের মাধ্যমে দেখা যায় না, কিন্তু এগুলোই হচ্ছে আমাদের শরীরের সেই অংশ যেটা আমাদের বুদ্ধি, বিকাশ, রোগ ভোগ, ভালো থাকা, খারাপ থাকা সবকিছুকে কন্ট্রোল করে। এর মধ্যে 21 নম্বর যে পজিশনের যে ক্রোমোজোমসটা আছে, সেই ক্রোমোজোমের নর্মালি 2টো করে অংশ থাকে। অ্যাডিশনাল যদি একটা অংশ থাকে তখন তাকে ট্রাইসোমি বলা হয়। 21 নম্বর ক্রোমোজোমের ট্রাইসোমি, ফর্মাল নাম হচ্ছে ডাউনস সিনড্রোম। এক্ষেত্রে যেটা হয়, এটা জন্মের পরেই ইউজুয়ালি জানা যায়, যদি না জন্মকালীন প্রেগনেন্সি কালীন, গর্ভস্থকালীন টেস্ট না করা হয়। সেক্ষেত্রে বাচ্চারা জন্মের পরে কিছুদিন পর থেকেই বোঝা যায় যে তারা ঠিক স্বাভাবিক নয়। কি হয়, 2টো খুব গুরুত্বপূর্ণ জিনিস। একটা হচ্ছে ডিলেড ডেভেলপমেন্টাল মাইলস্টোন, তার মানে যে বাচ্চারা জন্মের পরে তাদের কিছু স্টেপস থাকে, কি করে আস্তে আস্তে তাদের ঘাড়টা শক্ত হয়, কি করে তাদের সোশ্যাল স্মাইলস গুলো আসে, এছাড়া তাদের চলাফেরা, রিফ্লেক্স, এগুলোকে পিডিয়াট্রিশিয়ান বা আমাদের যারা বাচ্চাদের ডাক্তারবাবুরা আছে তারা বুঝতে পারে। তো এই ডেভেলপমেন্টাল মাইলস্টোন গুলো তাদের আসতে দেরি হয়।
সাবসিকুয়েন্টলি দেখতে পাওয়া যায় তাদের মেন্টাল রিটার্ডেশন মানে মানসিক জড়তার একটা কম্পোনেন্ট তাদের মধ্যে আসছে। এছাড়াও কিন্তু দেখা যায় আপ টু 50% অফ দ্য ডাউন্স বেবি মানে 50% যে ডাউন্স বাচ্চারা থাকে তাদের মধ্যে একটা স্ট্রাকচারাল ডিফেক্ট থাকতে পারে, যেমন ধরুন একটা হার্টের ডিফেক্ট থাকতে পারে, ব্রেনের ডিফেক্ট থাকতে পারে, কিডনির ডিফেক্ট থাকতে পারে, যেটা সাবসিকুয়েন্টলি আল্ট্রাসাউন্ডের মাধ্যমে জানা যায়। এর বাইরে তাদের কিছু লং টার্ম হেলথ রিস্ক থাকে, যেমন তাদের ক্ষেত্রে কেউ কেউ বিশেষ লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সারের প্রবণতা থাকতে পারে। ইন এসেন্স যেটা হচ্ছে এই ধরনের বাচ্চারা ঠিক স্বাভাবিক জীবনযাপন করতে পারে না, যদিও তারা অনেকদিনই বেঁচে থাকে, 30, 40, 50 বছর বয়স অব্দিও বেঁচে থাকে। দে আর ইউজুয়ালি ভেরি লাভেবল চাইল্ড, কিন্তু তাদের সোশ্যালি তারা ইনকম্পিটেন্ট থাকে, তারা হেল্প ছাড়া সেভাবে বাঁচতে পারে না। সেই অর্থে ফ্যামিলির কাছে এটা কিন্তু একদমই কাম্য নয়। এটা আপনারা কি করে মানে দেখেন যে এই যে ডাউন সিনড্রোম বেবি হচ্ছে, মায়ের যে ডাউন সিনড্রোম বেবি হতে পারে বা হচ্ছে, সেটা আপনারা বোঝেন কিভাবে? আপনি কি বলতে চাইছেন, জন্মের আগেই কি এটা বোঝা সম্ভব? না, জন্মের আগে বা যেটা যখন মা যখন গর্ভস্থ অবস্থা আপনার কাছে আসে। হ্যাঁ, সেটাই বলছি, মানে গর্ভাবস্থা কালীন। রাইট। তো বেসিক্যালি এটা কিন্তু খুব সিম্পল টেস্টের মাধ্যমেই বোঝা সম্ভব। আজকালকার দিনে প্রতিটা প্রেগনেন্সিতেই ডাউন সিনড্রোমের টেস্ট করিয়ে নেওয়া হয়, ডাক্তারবাবু গাইনোকোলজিস্ট অফার করে। এই যে পরীক্ষাটা এটা মোটামুটি 11 হপ্তাহ প্রেগনেন্সি, রাফলি 3 থেকে 4 মাস মানে 11 থেকে 15-16 হপ্তাহ অব্দি এই টেস্টটা ইউজুয়ালি করা হয়। এটা দুটো কম্পোনেন্ট আছে বা দুটো ভাগ আছে। একটা হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি, বিশেষ আল্ট্রাসোনোগ্রাফি যাকে এনটি স্ক্যান বলা হয়, যেটা 3 মাসের মাথায় করা হয় 11 থেকে 14 হপ্তাহের মধ্যে, যেখানে বাচ্চার কিছু বিশেষ প্যারামিটার আল্ট্রাসাউন্ডের সাহায্যে অভিজ্ঞ ফিটাল মেডিসিন বিশেষজ্ঞরা দেখেন এবং বুঝতে পারেন। সেটার সঙ্গে মায়ের এবং ফ্যামিলির কিছু হিস্ট্রি নেওয়া হয় এবং তার সঙ্গে একটা বিশেষ ব্লাডের টেস্ট করা হয়, যেটাকে ডাবল মার্কার টেস্ট বলা হয়। ডাবল মানে দুটো প্রেগনেন্সি হরমোন অ্যানালিসিস করা হয়। এই পুরো জিনিসটা মানে হিস্ট্রি, আল্ট্রাসাউন্ড ফাইন্ডিংস এবং ব্লাড টেস্ট, এই তিনটে একটা বিশেষ সফটওয়্যারে অ্যাসেম্বলি করে একটা অ্যানালিসিস করা হয় বা আমাদের পরীক্ষা করে দেখা হয় যে বাচ্চাটা গর্ভস্থ ভ্রূণটা আছে তার ডাউন সিনড্রোম হওয়ার সম্ভাবনা কতটা, এবং একটা রিস্ক দেওয়া হয় ভালো হাতে সঠিকভাবে সঠিক ল্যাবরেটরিতে সঠিক সেন্টারে যদি এটা করা হয়, এটা কিন্তু আপ টু 90-95% অ্যাকিউরেট হতে পারে। তো এটা হচ্ছে সব থেকে বেস্ট টেস্ট ফর ডাউন সিনড্রোম স্ক্রিনিং ওয়াইজ, যেটা সমস্ত প্রেগনেন্সি করা উচিত। কেউ যদি এই অপরচুনিটিটা মিস করেন, মানে 11 থেকে 14 হপ্তাহের মধ্যে ডাক্তারবাবুর কাছে না আসতে পারেন, তাহলে কিন্তু 4 মাসের মাথায় মানে 15.5-16 হপ্তাহ থেকে আপ টু 5 মাস অব্দি তারা আরেকটি এর অল্টারনেটিভ টেস্ট করাতে পারেন, যেটাকে কোয়াড্রুপল টেস্ট বলা হয়। ওটাও একটা ব্লাডের টেস্ট, ওটার সঙ্গে বাচ্চার কিছু আল্ট্রাসাউন্ড প্যারামিটার্স এগুলো দেখা হয় এবং ওটারও কিন্তু অ্যাকিউরেসি ঠিকভাবে করলে, ভালোভাবে করলে 70-80% হতে পারে। তো এই দুটো টেস্টের সাহায্যে কিন্তু বেশিরভাগ ডাউন সিনড্রোমের বাচ্চাদেরই অ্যাটলিস্ট তাদের রিস্কটা বা সন্দেহটা আইডেন্টিফাই করা সম্ভব। যদি সন্দেহ থাকে, মানে এই বাচ্চার ডাউন সিনড্রোম হওয়ার সম্ভাবনা বেশি থাকে ওভার এন্ড অ্যাবভ দ্য অ্যাভারেজ পপুলেশন এবং মায়ের এজ অনুযায়ী, দেখা গেছে মায়ের যদি এজ বাড়ে তাহলে কিন্তু ডাউন সিনড্রোম বা সেই সংক্রান্ত অন্যান্য যে ক্রোমোজোমস গুলো আছে সেগুলো হওয়ার সম্ভাবনা বাড়ে। তো যদি এই টেস্ট ডাবল মার্কার, এনটি স্ক্যান, কোয়াড্রুপল স্ক্রিনিং এগুলোর মাধ্যমে যদি সন্দেহটা থাকে, তখন কিন্তু ডায়াগনস্টিক টেস্ট করা হয়, যেটার সাহায্যে 100% গ্যারান্টি দিয়ে বোঝা সম্ভব যে ডাউন সিনড্রোম আছে কি নেই। সেই টেস্টটা হচ্ছে অ্যামনিওসিনথেসিস অর সিভিএস, এগুলোকে আমরা ইনভেসিভ প্রসিডিউরস বলে থাকি। এটা কি করা হয়, একটা অতি সূক্ষ্ম নিডলের সাহায্যে মায়ের পেট থেকে গর্ভস্থ ভ্রূণের ডিএনএটা সংগ্রহ করা হয়। এটা দুভাবে করা যেতে পারে। একটা হচ্ছে 3 মাসের মাথায় গর্ভস্থ ভ্রূণের যে ফুল, যাকে আমরা প্ল্যাসেন্টা বলি, তার একটু ডাস্ট বা গুঁড়ো বা ফুলের রেণু সংগ্রহ করা যেতে পারে, অথবা 4 মাসের মাথায় বাচ্চা মায়ের পেটের মধ্যে যে জলের মধ্যে ভাসছে সেই জলটা একটা অতি সূক্ষ্ম নিডলের সাহায্যে রক্ত নেবারই মতন আল্ট্রাসাউন্ডের গাইডেন্সে আমরা পেট থেকে একটু মায়ের জল বার করে নিই এবং সেই জলের থেকে ভ্রূণের কোষ বা ডিএনএটা আমরা পাই। সেটা পরীক্ষা করে আমরা 100% বলে দিতে পারি সমস্যাটা আছে কি নেই।
এটা খুব কমনলি পারফর্ম টেস্ট, কিন্তু এটা প্রাথমিক টেস্ট না, প্রথমেই এই টেস্টটা করা হয় না। যদি স্ক্রিনিং টেস্ট যেগুলো আমি বললাম, ডাবল মার্কার, কোয়াড্রাপল মার্কার, এগুলোতে সন্দেহ থাকে তখনই এই টেস্টটা করা হয়। এছাড়া একটা নতুন টেস্টের কথা আপনাকে আমি মেনশন করতে চাই, সেটা হচ্ছে এনআইপিটি টেস্ট অর এনআইপিটি স্ক্রিনিং। এনআইপিটি পুরো কথাটা হচ্ছে নন ইনভেসিভ প্রিন্যাটাল টেস্টিং বা প্রিন্যাটাল স্ক্রিনিং, এনআইপিএস। এটা কি করা হয় না, মায়ের রক্ত আর গর্ভস্থ ভ্রূণের রক্ত মায়ের শরীরের মধ্যে মিল খাচ্ছে। তো মায়ের রক্ত থেকেও আমরা গর্ভস্থ ভ্রূণের ডিএনএ বার করতে পারি এবং সেটা পরীক্ষা করে ডাউন সিনড্রোম আছে কি নেই এটা আমরা শতকরা 99% অ্যাকুরেসি নিয়ে বলতে পারি। তো অনেক ক্ষেত্রে এটা প্রাথমিক টেস্ট করা যেতে পারে, কিন্তু অবভিয়াসলি অন্যান্য যেগুলো বললাম ডাবল মার্কার বা কোয়াড্রাপল মার্কারের তুলনায় এর কস্ট যেহেতু একটু বেশি, সেই হিসেবে এটা প্রাথমিক টেস্ট করা হয় না। বাট দরকার মতো পরিস্থিতি অনুযায়ী এটাকেও কিন্তু আমরা ডাউন সিনড্রোমের স্ক্রিনিং বা ডায়াগনোসিসের ক্ষেত্রে কাজে লাগাতে পারি। এই যে অ্যামনিওসেন্টেসিস বললেন বা সিভিএস, এগুলো কি খুব পেইনফুল প্রসিডিউর? একদমই না। রক্ত নিতে যতটুকু লাগে ঠিক ততটুকুনি একটা চুচ ফোটার মতন লাগে, একটা চিমটি কাটার মতন লাগে। আমরা নর্মালি এই ধরনের প্রসেসে আমরা চামড়ার তলাতে একটা ছোট্ট লোকাল অ্যানাস্থেটিক ইনজেকশন দিয়ে দিই এবং তারপরে আমরা আল্ট্রাসাউন্ডের মাধ্যমে দেখে এবং সঠিক পদ্ধতি ফলো করে আমরা সেফলি গর্ভস্থ ভ্রূণের ডিএনএ মায়ের পেট থেকে সংগ্রহ করতে পারি। অবভিয়াসলি এটার জন্য বিশেষ ট্রেনিং এক্সপিরিয়েন্স এগুলো লাগে, এগুলো অবভিয়াসলি চট করে কেউ করতে পারে না বা সম্ভব নয়। বিশেষ সেন্টার গুলোতে এগুলো হয়, ফিটাল মেডিসিন সেন্টার গুলোতে, বাট একদম এটা পেইনফুল প্রসেস নয়। এবং ইউজুয়ালি এটা হওয়ার পরে আমরা 5-10 মিনিট একটু শুয়ে থাকতে বলি, বাড়িতে গিয়ে 1 থেকে 2 দিন একটু রেস্ট নিতে বলি, ভারী ওজন তোলা, জোকে কাজ করা এগুলো করতে বারণ করি। আর হওয়ার পরে আমরা বিশেষ কিছু মেডিসিন দিয়ে দিই যাতে করে মায়ের কোনো মা বা গর্ভস্থ বোনের কোনো সমস্যা না। আপনি তাহলে যারা গর্ভবতী মা তাদের সম্বন্ধে কি বলতে চান? মানে আপনি যদি এক লাইনে বলেন যে সে যদি কেউ গর্ভবতী মা আপনার কাছে আসেন বা যারা এখন গর্ভবতী, তাদের ক্ষেত্রে আপনি কি বলতে চান? দেখুন, বেসিক্যালি 2025 সালে দাঁড়িয়ে একটা গর্ভস্থ ভ্রূণ যখন কোনো প্রেগনেন্সি আসে, একটা সুস্থ বাচ্চা এবং সুস্থ মাই শেষ কথা। ঠিক আছে, বিজ্ঞান আমাদের সেই ক্ষমতাটুকু দিয়েছে আজকালকার দিনে আমরা গর্ভস্থ ভ্রূণের যে স্বাস্থ্য, সেই সঠিক স্বাস্থ্য নিয়ে জন্মাবে কিনা সেটা কিন্তু আমরা অলমোস্ট 100% প্রমাণ করতে পারি এবং সেই সার্ভিসগুলো আমাদের সিটিতে, আমাদের শহরে, আমাদের রাজ্যে অ্যাভেলেবল আছে। সুতরাং প্রতিটা প্রেগনেন্সি ইম্পর্টেন্ট, হাই রিস্ক প্রেগনেন্সি তো ডেফিনেটলি মা এবং বাচ্চা দুজনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। সো যদি ফিটাল মেডিসিনের অ্যাভেলেবিলিটি আপনাদের শহরে থাকে বা আপনাদের অ্যাক্সেসের মধ্যে থাকে, তাহলে ডেফিনেটলি প্রথম 3 মাসের মধ্যে গর্ভস্থ ভ্রূণের স্বাস্থ্য পরীক্ষা আজকালকার দিনে একটা অতি গুরুত্বপূর্ণ অংশ। আমরা সবসময় চেষ্টা করি অ্যামনিওসেন্টেসিস এবং সিভিএস এই ইনভেসিভ টেস্টিং গুলো অকারণে যাতে না হয়। সুতরাং সঠিকভাবে গর্ভস্থ ভ্রূণের স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নিলে ভবিষ্যতের লাইফটা অনেকটাই স্মুথ হতে পারে। এই যে অ্যামনিওসেন্টেসিস বা সিভিএস এর কথা যেটা বললেন, এখানে রিস্ক কিরকম? ওকে, খুবই কম। অ্যামনিওসেন্টেসিস বা সিভিএস এটা কোরিয়ান ভিলাস স্যাম্পলিং, যেটা সিভিএস এর লং ফর্ম, পুরো ফর্ম। তো এটা কি হয় না, গর্ভস্থ ভ্রূণের ডিএনএ সংগ্রহ করা হয় একটা অতি সূক্ষ্ম নিডলের সাহায্যে মায়ের ইউটেরাস থেকে। তো অবভিয়াসলি ব্যাপারটা খুব একটা ইজি নয়, বাট যেটা আপনি বললেন এটা স্কিল বেসড, সুতরাং সুদীর্ঘ অভিজ্ঞতা লাগে। খুব চট করে এই স্কিলটা অ্যাকোয়ার করা সেভাবে যায় না। যেমন ধরুন আমি প্রায় 30 বছর ধরে এই কাজ করছি, তা সত্ত্বেও প্রতিটা প্রসিডিউরের আগে আমাদের অতীব সাবধানতা অবলম্বন করতে হয়। দেখা গেছে প্রতি 1000 জনের মধ্যে 3 জনের ক্ষেত্রে অল্প হলেও কমপ্লিকেশনের সম্ভাবনা থাকতে পারে। সেই সম্ভাবনাটা ধরুন যে ওয়াটার লিকেজ, জল ভাঙতে পারে, ইনফেকশনের রিস্ক থাকে, অথবা মিসক্যারেজ, দ্য লাস্ট থিং। বাট এই যে জিনিসটা
0.3%, মানে 1000 জনের মধ্যে 3 জনের ক্ষেত্রেই হতে পারে, 997 জনের ক্ষেত্রে হয় না। এখানে স্কিলটা খুব ইম্পর্টেন্ট, সঠিক সময় করাটা ইম্পর্টেন্ট। আর হচ্ছে প্রি এবং পোস্ট প্রসিডিওরস আমরা কিছু সাবধানতা অবলম্বন করি, সেগুলো ফলো করাটা খুব গুরুত্বপূর্ণ। বাট রিস্ক ইজ ভেরি ভেরি স্মল। পৃথিবীতে কোথাও না কোথাও কখনো না কখনো কারোর না কারোর হয়েছে, অ্যাজ এ পার্ট অফ মেডিকো লিগ্যাল কাউন্সেলিং আমরা এটা মেনশন করে থাকি, বাট ব্যাপারটা বিরাট কিছু ভয় না। ধন্যবাদ ডক্টর গোস্বামী, আজকে আপনি এলেন আমাদের সাথে, আমরা অনেক কিছু আলোচনা করলাম। আমার মনে হয় সবারই এই আলোচনাটা ভালো লেগেছে, এবং ভবিষ্যতে আরো যদি বিশেষ কিছু জানতে চান তাহলে আপনারা ডক্টর গোস্বামীকে ডিরেক্টলি ফোন করতে পারেন, কথা বলতে পারেন, তার সম্বন্ধে আরো জানতে পারেন। আমার মনে হয় এই ফিটাল মেডিসিন এমন একটা সাবজেক্ট এখন, এবং এই সাবজেক্টটা সম্বন্ধে অনেকেরই জানা সেরকম হয়ে ওঠে না, কিন্তু আজকে মনে হয় ডক্টর গোস্বামী আজকে যেভাবে আমাদের বোঝালেন বা যেভাবে জিনিসটা প্রেস করলেন এমন সুন্দরভাবে, আমরা সবাই ফিটাল মেডিসিন সম্বন্ধে অনেকটাই জানতে পারলাম। অনেক ধন্যবাদ স্যার। আবার যদি সুযোগ সুবিধা হয় আবার একবার আপনাদের সম্বন্ধে আপনাকে স্যার আসতে বলবো, এটা সম্বন্ধে আরো বিস্তারিত যদি পরে জিজ্ঞেস করবো। ধন্যবাদ।